Assalamu alaikum everyone. Welcome to today's lecture 18 of 20th Century Literature 2 ENG 4233. আজকের ক্লাস আমরা তিনটা পার্টে করব। ফার্স্ট পার্ট আমরা আবিদা পারভিন ওনার আর্টিকেল থেকে পড়ব। নেক্সট we will study from Lee Hyan's article. লি হায়ান থেকে আমরা অলরেডি ইডিপাস কমপ্লেক্স পড়েছি, পেজ 3 থেকে আমরা পড়ব। And finally, in the third part of the lecture, আমরা রাজকুমার হালদার যে আর্টিকেলটা এটাও আমরা পড়েছি তার পেজ 4 থেকে একটু পড়ব। Okay, let's continue. So at the first part, we are at the article of Abida Parveen. Introduction. Gertrude having echo of Hamlet's character. উইলিয়াম শেক্সপিয়ার তার হ্যামলেট নাটকে আমরা গার্ট্রুড নামে এক চরিত্র পেয়েছিলাম। পল মোরেল তার মা গার্ট্রুড সেম নামে আমরা পাচ্ছি। এই গার্ট্রুড প্রিন্স হ্যামলেটের মাকে মনে করিয়ে দিচ্ছে। পলের মা গার্ট্রুড is not in good term with his father George Cooper. গার্ট্রুডের সাথে তার বাবা জর্জ কোপার্ডের সম্পর্ক মোটেও মধুর ছিল না, তাদের সম্পর্ক অতটা ভালো ছিল না। বাবা মেয়ের সম্পর্ক যেমন ঘনিষ্ঠ হয়, মধুর হয়, ঠিক তেমন সম্পর্ক আমরা গার্ট্রুড আর তার বাবার মধ্যে পাচ্ছি না। জর্জ কোপার্ড ছিলেন an engineer who is considered by his daughter as ruthless and sluggish. জর্জ কোপার্ড পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং গার্ট্রুডের মতে জর্জ কোপার্ড একজন নিষ্ঠুর প্রকৃতির মানুষ এবং খুবই গম্ভীর, ধীরস্থির। অনেকটাই তার মধ্যে স্লাগিশ মানে হচ্ছে অলস, অলসতা পাচ্ছে। তার মানে মেয়ের চোখে বাবা কেমন, মানুষ হিসেবে কেমন, ক্যারেক্টারিস্টিক্স অফ জর্জ কোপার্ড আমরা পাচ্ছি দুটো অ্যাডজেক্টিভে, রুথলেস নিষ্ঠুর অ্যান্ড স্লাগিশ খানিকটা অলস। In her young age, Gertrude meets a boy. Gertrude যখন সে বয়সে তরুণী ছিল, বয়স যখন অল্প ছিল, তখন গার্ট্রুডের সাথে এক ছেলের সাক্ষাৎ হয়। এটাকে আমরা বলতে পারি গার্ট্রুডস ফার্স্ট লাভ, গার্ট্রুডস চাইল্ডহুড লাভ। যে ছেলের সাথে তার প্রথম সাক্ষাৎ হয় তার নাম জন ফিল। Very impressing and appealing, but she leaves her on the ground that a man can do everything. জন ফিল্ডের সাথে গার্ট্রুডের সম্পর্কটা টেকেনি, সম্পর্কটা ভেঙে যায়। যদিও জন ফিল্ড অ্যাজ আ বয় ওয়াজ ভেরি ইমপ্রেসিং অ্যান্ড অ্যাপিলিং, খুবই ইমপ্রেসিভ ছিল আর ভেরি হ্যান্ডসাম ছিল, কিন্তু গার্ট্রুড জন ফিল্ডের সাথে সম্পর্কটা ভেঙে দেয়। তার যুক্তি কি ছিল? আ ম্যান ক্যান ডু এভরিথিং। জন ফিল্ড অ্যাজ আ ম্যান had that intention of dominating others. জন ফিল্ড গার্ট্রুডকে ডমিনেট করতে চাইতো। গার্ট্রুড আমরা জানি শিক্ষিত, রুচিশীল, ইন্টেলেকচুয়াল মেয়ে। যখনই তাকে কেউ ডমিনেট করতে চাইবে তখন তো সে সেটা সহজভাবে নেবে না। জন ফিল্ড গার্ট্রুডকে ডমিনেট করতে চাইতো এবং গার্ট্রুড ওয়াজ স্কেয়ার্ড বাই হিজ ম্যানলিনেস। জন ফিল্ডের যে ডমিনেটিং অ্যাটিটিউড, এর কারণে গার্ট্রুড একটু ভয় পেত জন ফিল্ডকে। পরিণাম, তাদের সম্পর্কটা ভেঙে যায়। গার্ট্রুডস ফার্স্ট লাভ, চাইল্ডহুড লাভ, সেটা ভেঙে যায়। সো স্ট্রেঞ্জ অ্যাবাউট দিস রিলেশন, কিন্তু এই সম্পর্কটার একটা বিষয় খুবই অদ্ভুত, ইজ দ্যাট গার্ট্রুড কিপস উইথ হার দ্য গিফটেড বাইবেল থ্রু আউট হার লাইফ। জন ফিল্ড গার্ট্রুডকে একটা বাইবেল উপহার দেয়। তার সাথে জন ফিল্ডের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও, সম্পর্কটা ভেঙে যাওয়ার পরও গার্ট্রুড কিন্তু বাইবেলটা সারা জীবন তার সাথে রেখে দেয়। যতদিন গার্ট্রুড বেঁচে ছিল ততদিন তার প্রথম প্রেমিক জন ফিল্ডের দেয়া বাইবেলটা সে সাথে রেখেছিল।
তার মানে গার্ট্রুডের জীবনে আমরা দুজন পুরুষ দেখতে পাচ্ছি। বাবার সাথে তার সম্পর্ক ভালো ছিল না। ফার্স্ট লাভ জন ফিল্ড, তার সাথে সম্পর্কটা ভেঙে যায় কারণ জন ফিল্ড অনেক ডমিনেটিং ছিল। আর গার্ট্রুড, খুবই অদ্ভুত ব্যাপার, জন ফিল্ডের দেওয়া উপহার, সে আমৃত্য তার কাছে ছিল, মরণের আগ পর্যন্ত জন ফিল্ডের দেওয়া বাইবেল তার কাছে ছিল। মানে গার্ট্রুড জন ফিল্ডকে ভুলে গিয়েছিল ঠিকই, কিন্তু কোথাও না কোথাও জন ফিল্ডের প্রতি তার টান হয়তো বা ছিল ইন গার্ট্রুড সাবকনশিয়াস, অথবা গার্ট্রুড কখনোই জন ফিল্ডকে ভোলেনি। যে কোনো একটা হতে পারে। বাকিটা আপনাদের চিন্তা, আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে চিন্তা করবেন। আমরা গত ক্লাসেও কিন্তু জন ফিল্ড নিয়ে আলোচনা করেছিলাম, তার সাথে এটা কানেক্ট করে পড়বেন। নেক্সট প্যারা, she danced him, he danced well, as if it were natural and joyous in him to dance. এমন একজনের কথা আমরা এখানে জানতে পারছি যে খুব ভালো নাচতে পারে, কেউ একজন যে গার্ট্রুডের সাথে খুব ভালো নেচেছিল। এখানে আমরা জানি কার কথা বলা হচ্ছে, ওয়াল্টার মডেলের কথা বলা হচ্ছে, গার্ট্রুডের জীবনের দ্বিতীয় প্রেম। Gertrude's father, her father was to her the type of all men. মেয়ে, একটা মেয়ের জীবনে তার বাবা হচ্ছে রোল মডেল। বাবাকে ভিত্তি ধরে, বাবাকে ভিত্তি করে, ফাউন্ডেশন ধরে সে অন্য পুরুষদেরকে বিচার করে। এখানে আমরা গার্ট্রুডকে দেখতে পাচ্ছি, সে তার বাবাকে ভিত্তি করে অন্যদেরকে বিচার করত। গার্ট্রুডস ফাদার জর্জ কোপার্ট ওয়াজ টু হার দ্য টাইপ অফ অল মেন। তার কাছে গার্ট্রুডের ধারণা ছিল সবাই ওর বাবার মতোই, পৃথিবীতে যত পুরুষ আছে সবাই মনে হয় ওর বাবার মতোই, গম্ভীর, পাষাণ মন মানসিকতার। And George Coppard, proud in his bearing, was different from the minor. ওয়াল্টার মডেল, জর্জ কোপার্ড, এরা সম্পূর্ণ দুই মেরুর দুইজন পুরুষ, জর্জ কোপার্ড এবং ওয়াল্টার মডেল। মানে গার্ট্রুড খুঁজে খুঁজে এমন একজন প্রেমিক পেল যে তার বাবার সম্পূর্ণ উল্টো। এখানে আমরা বলতে পারি যে গার্ট্রুড তার বাবাকে পছন্দ করতো না, বাবার প্রতি তার অতটা টান ছিল না, খুব ভালো সম্পর্ক ছিল না। এখন বাবার প্রতি যেহেতু তার একটা প্রচন্ড ঘৃণা ছিল, সে খুঁজে খুঁজে বাবার থেকে উল্টো, তার বাবা যেমন মানুষ তার থেকে সম্পূর্ণ উল্টো একজন মানুষের সাথে সে সম্পর্কে জড়াচ্ছে। কিন্তু এই জড়াতে গিয়ে সে ভুলে যাচ্ছে যে সে নিজেও তার বাবার মতো, যদিও সে তার বাবাকে ঘৃণা করে, কিন্তু তার বাবার চরিত্রের সাথে গার্ট্রুডের চরিত্রে কিন্তু মিল আছে। তার মানে বাবার থেকে সম্পূর্ণ উল্টো যদি কাউকে সে পছন্দ করে, তার মানে সে নিজেও তার প্রেমিকের থেকে উল্টো। ঝোঁকের বশে হুইমজিক্যালি ওয়াল্টার মডেলকে সে পছন্দ করছে ঠিকই, কিন্তু এই সম্পর্কটা কি টিকবে? দুজন তো একেবারে আলাদা, দুই মেরুর মানুষ। At the age of 23, at the eve of Christmas, Gertrude meets a person, Walter Model, full of life, pleasant, warm, attractive, full of gaiety. 23 বছর বয়সে এক ক্রিসমাস পার্টিতে গার্ট্রুডের সাথে ওয়াল্টার মডেলের সাক্ষাৎ হয়। গার্ট্রুডের সামনে ওয়াল্টার মডেল নিজেকে কিভাবে তুলে ধরে? ফুল অফ লাইফ, প্রাণবন্ত, প্লেজেন্ট, হাসি খুশি, ওয়ার্ম, কাইন্ড, দয়ালু, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, অ্যান্ড ফুল অফ গেইটি, এবং প্রাণ ও শক্তিতে ভরপুর। প্রাণ ও শক্তিতে ভরপুর মানে বাবাকে সে যেরকম দেখতো, রুথলেস, স্লাগিশ, তার একেবারে উল্টো, প্রাণবন্ত, হাসি খুশি, সহজ সরল, জীবনী শক্তিতে ভরপুর, ফুল অফ জয় অফ লিভিং, বাট ignorant to life of mind. ওয়াল্টার মোরেল খুবই হাসি খুশি, সাদাসিধে, সহজ সরল মানুষ ছিল, কিন্তু সে ইন্টেলেকচুয়াল আলোচনা, ওই বুদ্ধিজীবী আলোচনায় সে অংশগ্রহণ করতে পারতো না, কারণ আমরা জানি সে অশিক্ষিত ছিল, আঞ্চলিক ভাষায় কথা বলতো। অল হিজ ক্যারেক্টারিস্টিক্স, ওয়াল্টার মোরেলের যত চারিত্রিক বৈশিষ্ট্য আর কন্ট্রাস্ট টু হার ওন পার্সোনালিটি। ওয়াল্টার মোরেলের সম্পূর্ণ চরিত্র থেকে সম্পূর্ণ বিপরীত। While she is serious, sober, serene, thoughtful, loves discussion about authentic and validation. আমরা
গার্ট্রুডকে পেয়েছি খুবই সিরিয়াস, খুবই গম্ভীর, সোবার, সিরিন, শান্ত, থটফুল, চিন্তা করতে পছন্দ করতো, সবসময় চিন্তায় মগ্ন থাকতে ভালোবাসতো এবং বিভিন্ন রিলিজিয়াস ফিলোসফিক্যাল ইস্যুতে সে আলোচনা বিতর্ক করতে পছন্দ করত। মানে মন মানসিকতার দিক থেকে ইন পার্সোনালিটি গার্ট্রুড অ্যান্ড মোরেল, ওয়াল্টার মোরেল, দে আর কমপ্লিটলি টু ডিফারেন্ট পার্সন, সম্পূর্ণ আলাদা, একজন আরেকজনের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা গার্ট্রুডের ইন্টারেস্ট, ওর পছন্দগুলো কি ছিল আমরা একটু অলরেডি তো জানি কিছু, আমরা কিছু রিভাইজ করি। আমরা রাইট কলামের উপরে চলে যাই। হোয়াট শি লাইকড মোস্ট, গার্ট্রুড কি সবচেয়ে বেশি পছন্দ করত? What she liked most of all was an argument on religion or philosophy or politics with some educated man. গার্ট্রুডের সবচেয়ে পছন্দের আলোচনার বিষয়বস্তু ছিল ধর্ম, রাজনীতি এবং দর্শন, রিলিজিয়ন, ফিলসফি, পলিটিক্স নিয়ে ডিবেট করা, আর্গুমেন্ট করা উইথ সাম এডুকেটেড ম্যান। শিক্ষিত, এডুকেটেড ম্যান মানে শিক্ষিত পুরুষ, শিক্ষিত ইন্টেলেকচুয়াল মাইন্ডেড পুরুষদের সাথে সে ধর্ম নিয়ে, দর্শন নিয়ে, রাজনীতি নিয়ে পড়াশোনা করতে, সরি, বিতর্ক করতে পছন্দ করত। So she always had people to tell her about themselves. যখনই সে সুযোগ পেত তখনই সে শিক্ষিত কোনো পুরুষের সাথে সে বিতর্কে জড়িয়ে যেত ধর্ম, দর্শন, রাজনীতি নিয়ে। এখানে কেন বারবার পুরুষ শব্দটা আসছে? কারণ ওই সময়ে তার পরিচিতদের মধ্যে এমন কোনো নারী ছিল না, এমন কোনো মহিলা ছিল না যারা এই ধর্ম, দর্শন, রাজনীতি বিষয়ে তারা বিতর্ক করার জন্য ইচ্ছুক ছিল। বিতর্ক করতে হলে তো বিপক্ষ পার্টির প্রয়োজন। বিতর্ক করার মতো একমাত্র সে পুরুষই পেত এবং যারা একটু ইন্টেলেকচুয়াল মাইন্ডেড ছিল তাদের সাথে গার্ট্রুডের বিতর্ক বেশি জমতো। মানে সে, ওকে আমরা বারবার বলছি গার্ট্রুডকে ইন্টেলেকচুয়াল মাইন্ডেড, কারণ সে এই বিষয়ে বিতর্ক করতে, দর্শন, রাজনীতি, ধর্ম নিয়ে আলোচনা করতে ও স্বাচ্ছন্দ্য বোধ করতে, ওর ভালো লাগতো। Gertrude got intellectual pleasure from this type of discussion. After marriage, বিয়ের পর ঝোঁকের বসে whimsically গার্ট্রুড ওয়াল্টারকে বিয়ে করে ফেললো। আফটার ম্যারেজ অল ফ্যাসিনেশন অ্যাবাউট মোরাল, মোরাল সম্পর্কে যা কিছু আকর্ষণ ছিল প্রুভস আ ডিলিউশন। দেখা গেল মোরেলকে যে মানুষ কল্পনা করে, মোরেল সম্পর্কে যে ধারণা নিয়ে গার্ট্রুড মোরেলকে বিয়ে করলো পুরোটাই হচ্ছে ভুল, মায়া। মোরেল, ওয়াল্টার মোরেল proves delusion, especially when Mrs. Morel comes to know whatever he showed his property was deception. মানে সেই ক্রিসমাস পার্টিতে ওয়াল্টার মোরেল নিজেকে যেভাবে উপস্থাপন করেছিল, ওর যে বৈশিষ্ট্য সে দেখিয়েছিল, এটা আসলে ওর আসল সত্যিকারের বৈশিষ্ট্য না, মানে ইট ওয়াজ ডিসেপশন। গার্ট্রুডকে ইমপ্রেস করার জন্য এটা ছিল ওয়াল্টার মোরেলের একটা চালাকি। সে নিজেকে অন্যভাবে রিপ্রেজেন্ট করেছিল, মানে সেই যে হাসি খুশি, সদা হাস্যময়, প্রাণশক্তিতে ভরপুর, আসলে ওয়াল্টার মোরেল ঠিক ওইরকম মানুষটা ছিল না। সে নিজে অভিনয় করেছিল, মানে তার সত্যিকারের যে চরিত্র সেটাকে গোপন রেখে সে নিজেকে ভিন্নভাবে গার্ট্রুডের সামনে উপস্থাপন করেছিল, যাতে গার্ট্রুড তার প্রতি আকৃষ্ট হয়, ইমপ্রেসড হয়। গার্ট্রুডকে ইমপ্রেস করার জন্য ওয়াল্টার মোরেল নিজেকে ভুলভাবে, মিথ্যা রূপে গার্ট্রুডের সামনে প্রেজেন্ট করেছিল। This incident turns Morel from a noble to shallow. এখন আমরা যেহেতু বুঝতে পারছি যে ওয়াল্টার মোরেল তার সামনে অভিনয় করেছিল, গার্ট্রুডকে ইমপ্রেস করার জন্য তার সামনে হাসি খুশি প্রাণবন্ত মানুষের অভিনয় করেছিল, এটা তার আসলে তার সত্যিকারের চরিত্র না। তখন কিন্তু ওয়াল্টার মোরেলের প্রতি আমাদের একটা ঘৃণা, বিদ্বেষ জন্মায় যে সে তাহলে মন মানসিকতার দিক থেকে মহৎ না,
ফ্রম নোবল টু শ্যালো, আমরা তাকে শ্যালো মাইন্ডেড বলছি, যে সে গার্ট্রুডকে ইমপ্রেস করার জন্য অভিনয় করেছে, নিজেকে সে ভুলভাবে রিপ্রেজেন্ট করেছে। লাভার টু লায়ার, ক্রিসমাস পার্টিতে ওয়াল্টার মোরেল represented himself as a lover, but actually he turns to be a liar. সে তো মিথ্যেবাদী। And from authority to withdrawal, that finally in neglecting her. From authority to withdrawal, that final in neglecting her. এই জন্যই কিন্তু ওয়াল্টার মোরেলের প্রতি গার্ট্রুডের একটা বিদ্বেষ, বিতৃষ্ণা, ঘৃণা জন্ম নেয়। ধীরে 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 ঘটনাক্রমে গার্ট্রুড বুঝতে পারে যে ওয়াল্টার নিজেকে যেভাবে উপস্থাপন করেছিল আসলে সে তেমন মানুষ না। ডিসেপশন, এটা ছিল ওয়াল্টারের চাল, অভিনয়। All coming worse happenings based upon the deception that destroys the marital life of couple as well, ruining for children. যখন সেই অভিনয়টা ধরা পড়ে গেল আস্তে আস্তে, it destroys the marital life of couple. গার্ট্রুড আর ওয়াল্টার এদের যে বিবাহিত জীবনটা ছিল সেটাকে ধ্বংস করে দেয়, as well as ruining for children, এবং এটা বাচ্চাদেরও তাদের বেড়ে ওঠায় যথেষ্ট ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মানে এই যে ওয়াল্টার মোরেলের একটা ভুল সিদ্ধান্ত, সে যে অভিনয় করলো, গার্ট্রুডের সাথে সে অভিনয় করলো, এর ফলে শুধু যে তাদের বৈবাহিক সম্পর্কের অবনতি ঘটলো তাই না, তাদের যে সম্পর্কটা ছিল এটা যে ধ্বংস হয়ে গেল তাই না, এটা তাদের যে ছেলে মেয়ে তাদের বেড়ে ওঠায় একটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসলো। সাইকোলজিক্যাল, social, husband-wife bond, child psychology, minor family life, all issues and aspects like birth from unhappy marriage. এই যে বাচ্চাদের সাইকোলজিক্যাল প্রবলেম, সাইকোলজির দিক থেকে তাদের মন মানসিকতা দিক থেকে যে তারা নানা রকম বিপদ সংকটের মুখোমুখি হয়, তাদের সাইকোলজিক্যাল প্রবলেম গুলো, তাদের সোশ্যাল প্রবলেম, ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ বন্ড, গার্ট্রুড ওয়াল্টারের যে সম্পর্ক সেটা দুর্বল ছিল। চাইল্ড সাইকোলজি, আমরা বিশেষ করে উইলিয়াম, সে যে সাইকোলজিক্যাল ক্রাইসিসের মধ্যে যে দিয়ে যায়, পল সাইকোলজিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, বাচ্চারা বড় হতে হতে যে সমস্যার মুখোমুখি হচ্ছে, এর পেছনে কিন্তু এই যে ওয়াল্টারের যে অভিনয় এবং ওয়াল্টারের অভিনয়ের প্রতি গার্ট্রুডের যে নেগেটিভ রিয়াকশন, এটা কিন্তু একটা বড় ভূমিকা রাখে। বার্থ ফ্রম আনহ্যাপি ম্যারেজ, এই যে গার্ট্রুড ওয়াল্টার তাদের যে আনহ্যাপি ম্যারেজ, তাদের যে বিয়েটা হয় 6 মাসের মধ্যে গার্ট্রুড বুঝতে পারে যে ওয়াল্টার অভিনয় করেছিল সেই ক্রিসমাস পার্টিতে, ওয়াল্টার আসলে ওইরকম মানুষ না। তখন গার্ট্রুড খুবই নেগেটিভ রিয়াক্ট করে, খুব নেগেটিভলি রিয়াক্ট করে এবং সে কখনোই ওয়াল্টারকে ক্ষমা করতে পারে না। সেই যে তাদের মধ্যে ফাটল তৈরি হয়, সম্পর্কে ফাটল তৈরি হয়, ভাঙন তৈরি হয়, এটা কিন্তু আর কখনোই জোড়া লাগেনি। আচ্ছা, এখন আমরা চলে যাব লি হাইয়ান তার আর্টিকেলে, পেজ 3-তে 3.2 থেকে দেখবেন। আমরা ছিলাম কোন পর্যন্ত, যে গার্ট্রুড ওয়াল্টারের সম্পর্কটা এটা ভেঙে যেতে লাগলো, তখন তাদের এই ব্রোকেন ম্যারেজ এটার ইম্প্যাক্ট পড়লো বাচ্চাদের উপর, স্পেশালি পলের উপর। আমরা এটা জানি, গত 2 ক্লাসে আলোচনা করছি যে পল তার এডিপাস কমপ্লেক্স, মাদার ফিক্সেশন, এটার মূল কারণ ছিল গার্ট্রুড এবং গার্ট্রুড এবং ওয়াল্টার, তাদের সম্পর্কটা মোটেও ভালো ছিল না। ইট ওয়াজ আ ব্রোকেন ফ্যামিলি। ব্রোকেন ফ্যামিলি হওয়ার কারণে আর বিভিন্ন কারণে পল কিন্তু তার মায়ের প্রতি অতিরিক্ত পরিমাণে অ্যাটাচ ছিল, মাদার ফিক্সেশন, এবং মাদার ফিক্সেশন কারণে পল কিন্তু কোনো নারীর সাথেই সম্পর্কে জড়াতে পারেনি। অন পলস লাভ উইথ টু ওমেন, লেটস কন্টিনিউ। আমরা এখন লি হাইয়ানের 3.2 পেজ 3 প্যারাগ্রাফ 3.2 থেকে পড়ছি।
When Paul fell in love with Miriam, পল যখন মিরিয়ামের প্রেমে পড়ে, Paul's first love Miriam. পল মিরিয়ামের প্রেমে পড়ে। It was that for the first time in his life to face a mature relationship between himself and other woman. মিরিয়ামের সাথে যে তার সম্পর্কটা, এটা হচ্ছে mature relationship. First mature relationship between himself and another woman. মিরিয়ামের সাথে তার সম্পর্কটা এটা ছিল ফার্স্ট ম্যাচিউর রিলেশনশিপ, ফার্স্ট লাভ, বাট উইথ দ্য স্ট্রং বন্ড অফ হিজ মাদার। কিন্তু মায়ের সাথে তার সম্পর্ক এতটাই গভীর ছিল, মায়ের সাথে তার সম্পর্কটা এতই স্ট্রং ছিল, বন্ডটা এতই স্ট্রং ছিল, দ্যাট পল ভাবলো হি শুড বি লয়াল টু হিজ মাদার। যখনই সে মিরিয়ামের সাথে মেলামেশা করতে যেত, যখনই মিরিয়ামের সাথে সে ঘনিষ্ঠ হতে যেত, তখনই তার মায়ের কথা মনে পড়ত। মিরিয়াম সামনে, যখনই সে মিরিয়ামের সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছে, তখন মায়ের সাথে তার সম্পর্ক এতটাই স্ট্রং, সে বারবার মনে করছে যে আমি কি মাকে ঠকাচ্ছি, আমি মিরিয়ামের সাথে সময় কাটাচ্ছি, তাহলে কি আমি মাকে ঠকাচ্ছি। পল বারবার তার মায়ের প্রতি যে লয়্যালটি, সেটা তার মাথায় আসতো। মা ছেলের সম্পর্কটা এতটাই স্ট্রং ছিল যে যখনই সে মিরিয়ামের সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছে, তখন তার মায়ের ছবি তার চোখের সামনে ভেসে উঠছে, এবং তখন সে নিজেকে বলছে মিরিয়ামের সাথে মেলামেশা করার কারণে আমি কি মাকে ঠকাচ্ছি। এই যে মায়ের প্রতি ভালোবাসা, গার্লফ্রেন্ডের প্রতি ভালোবাসা, দুইটা যে দুই রকমের ভালোবাসা, এটা সে রিয়েলাইজ করতে পারে না। মায়ের প্রতি যদি সে লয়াল থাকতে চায়, কারণ তার মায়ের সাথে সম্পর্কটা অনেক স্ট্রং, রিলেশনশিপ ইজ ভেরি স্ট্রং, টু বি লয়াল টু হিজ মাদার, তারপরে সেন্টেন্স, টু বি লয়াল টু হিজ মাদার, মায়ের কাছে লয়াল থাকা, বিশ্বস্ত থাকা, মানে হি রেজিস্টেড মিরিয়ামস লাভ। মিরিয়ামের প্রতি ভালোবাসার সম্পর্কে জড়িয়ে মায়ের প্রতি লয়াল থাকা পলের পক্ষে সম্ভব ছিল না। কারণ পল যখনই সে মিরিয়ামকে ভালোবাসতে শুরু করতো, তখনই তার মনে হতো সে মাকে ঠকাচ্ছে, মায়ের প্রতি তার ভালোবাসা হয়তো কমে যাচ্ছে। টু বি লয়াল টু হিজ মাদার, মায়ের সাথে লয়াল থাকা মানেই হচ্ছে পল রেজিস্টার্ড মিরিয়ামস লাভ, মিরিয়ামকে সে দূরে সরিয়ে দিত। মিরিয়াম এবং গার্ট্রুড, মা এবং তার গার্লফ্রেন্ড, দুইজনকে একসাথে ভালোবাসা পলের পক্ষে সম্ভব ছিল না। দুইটা যে দুই রকমের ভালোবাসা, এটা সে তখনো রিয়েলাইজ করতে পারেনি। যখনই তার মায়ের কথা মনে পড়ে, যখনই সে চিন্তা করে যে মায়ের প্রতি আমার ভালোবাসাটাই সত্যিকারের ভালোবাসা, তখন কিন্তু মিরিয়ামের সাথে তার আবার দূরত্ব তৈরি হয়। যখনই সে মিরিয়ামের কাছাকাছি যেতে শুরু করে, তখনই তার মায়ের কথা মনে পড়ে, সে আবার দূরে সরে আসে। ইয়েট হি কুড নট হেল্প বিং অ্যাট্রাক্টেড বাই মিরিয়াম, তারপরও সে মিরিয়ামের প্রতি এক আকর্ষণ, দুর্নিবার আকর্ষণ, প্রচন্ড আকর্ষণ বোধ করে। Though he loves Miriam, he could not like a normal man to give her a normal affection. মিরিয়ামকে সে ভালোবাসে। যখন সে মায়ের কাছে থাকে, তখন মিরিয়ামের কথা তার মনে পড়ে। যখন সে মিরিয়ামের কাছে চলে আসে, তখন তার মায়ের কথা মনে পড়ে। তাহলে আমরা বুঝতে পারছি সহজেই যে পল কতটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। He could not like a normal man to give her a normal affection. সাধারণ একজন ছেলে তার গার্লফ্রেন্ডকে যেভাবে অ্যাফেকশন, ভালোবাসা দিতে পারে, সেইভাবে পল কিন্তু পারছে না। আর 10 জন সাধারণ প্রেমিকের মতো কিন্তু সে মিডিয়ামকে ভালোবাসতে পারছে না। দিস মেড হিম কাম ইনটু ট্রাবল, এটার কারণে সে কিন্তু সংকটে পড়ে যাচ্ছে। অ্যান্ড অলসো গেভ মিরিয়াম দ্য বিগ স্পিরিচুয়াল সরো, এবং মিরিয়ামও কিন্তু কষ্ট পাচ্ছে, কারণ মিরিয়াম কিন্তু সত্যি সত্যি পলকে ভালোবাসে। পল মিরিয়ামকে কিন্তু মন প্রাণ খুলে ভালোবাসতে পারছে না। যখনই সে ভালোবাসতে চাচ্ছে, তখনই তার মায়ের কথা মনে পড়ছে। পলের মনে হচ্ছে মিরিয়ামকে ভালোবাসলে যদি মাকে ঠকানো হয়, এই জন্য সে মায়ের কথা মনে করে কিন্তু মিরিয়ামের কাছাকাছি ঘনিষ্ঠ হতে পারছে না। ইন অ্যাডিশন, তার উপর মাদার অলসো ডিড নট এগ্রি উইথ দেম। এর মধ্যে আরো সিরিয়াস ব্যাপার হচ্ছে, মিরিয়ামকে গার্ট্রুড দুই চোখে দেখতে পারে না। আমরা এটা গত ক্লাসের আগের ক্লাসে দেখেছি যে মিরিয়াম হেটস Miriam hates and really jealous of Gertrude is really jealous of Miriam. পলের মা পলের গার্লফ্রেন্ডকে দেখতে পারে না, জেলাস ফিল করে।
Finally, when Paul returned to her mother, যখন পল তাদের সম্পর্ক ভেঙে দিয়ে চলে আসে, ফাইনালি when Paul returned to her mother, পল যখন তার মায়ের কাছে ফিরে আসে, their relationship came to an end. মিরিয়ামের সাথে পলের সম্পর্কটা কেন টিকল না? এর কারণ হচ্ছে পল যখনই মিরিয়ামের কাছে ঘনিষ্ঠ হতে চাইতো তখন তার মায়ের কথা মনে হতো। তার মনে হতো মিরিয়ামকে ভালোবাসে, তার ভালোবাসলে মিরিয়ামকে যদি সে ঘনিষ্ঠভাবে ভালোবাসে তাহলে তার মার সাথে বেইমানি করা হবে। সে মায়ের সাথে বেইমানি করতে চায় না। পল মায়ের সাথে বেইমানি করতে চায় না। আবার সে মিরিয়ামকে ছাড়া থাকতেও পারে না। যখন সে মিরিয়ামের কাছে আসে তখন মায়ের কথা খুব মনে পড়ে। সে ভালোভাবে মিরিয়ামের সাথে সময় কাটাতে পারে না। আবার যখন সে মায়ের কাছে যায় তখন মিরিয়ামের কথা মনে পড়ে। সে মিরিয়ামের কাছে আসতে চায়। খুবই ভয়ংকর একটা ডাইলেমা, একটা দোটানার মধ্যে কিন্তু পল থাকে। একটা সময় সে ডিসিশন নেয় না, কোনোভাবেই মাকে কষ্ট দেওয়া যাবে না, মায়ের সাথে বেইমানি করা যাবে না। অতএব মিরিয়ামের সাথে সম্পর্কটা সে ভেঙে দেয়। এরপর পল অ্যান্ড ক্ল্যারাস লাভ, ক্ল্যারের সাথে যে ফিজিক্যাল রিলেশনে সে জড়িয়ে যায়, ক্ল্যারের সাথে এটা পুরোটাই ছিল ফিজিক্যাল রিলেশনশিপ। মিরিয়ামের সাথে ছিল স্পিরিচুয়াল রিলেশনশিপ। ক্ল্যারের সাথে পুরোটাই হচ্ছে ফিজিক্যাল। পল অ্যান্ড ক্ল্যারাস লাভ ফাইনালি এন্ডেড। পল ক্ল্যারার যে ভালোবাসা এটাও কিন্তু টেকে না। অলদো মিসেস মোরেল ডিড নট হেট ক্ল্যারা, মিসেস মোরেল গার্ট্রুড মিরিয়ামকে যতটা ঘৃণা করতো, জেলাস ফিল করতো, ক্ল্যারাকে কিন্তু সে অতটা ঘৃণা করতো না, অতটা জেলাস ফিল করতো না। কারণ হয়তো গার্ট্রুড ভালো করেই জানতো যে পল ক্ল্যারার সাথে তার সম্পর্কটা খুবই সাময়িক। সে ঠিকই তার মায়ের কাছে ফিরে আসবে। কিন্তু মিরিয়ামের সাথে যখন সে ছিল তখন গার্ট্রুড ভয় ছিল যে এই মেয়ে তো আমার ছেলেকে সম্পূর্ণ দখল করে ফেলবে। ক্ল্যারা ওইরকম দখল করে নেয়ার মতো মেয়ে না। ক্ল্যারা এই জন্য ক্ল্যারার প্রতি মোরেলের অতটা ভয় ছিল না। মিসেস মোরেল ডিড নট হেট ক্ল্যারা, দে স্টিল কুড নট কন্টিনিউ। কিন্তু তাদের সম্পর্কটা কিন্তু টেকেনি। কেন টেকেনি এটা কিন্তু আমরা আলোচনা করেছি। ক্ল্যারা ক্ল্যারা ওয়াজ আ ম্যারিড ওম্যান। ক্ল্যারা ছিল বিবাহিতা। ক্ল্যারা কিন্তু বিবাহিতা ছিল। She wanted to have a strong man that could give her a sense of security. ক্ল্যারা তার জীবনে এমন একজন পুরুষ চাইতো যে তাকে সোশ্যালি, তারপর ইকোনমিক্যালি তাকে সিকিউরিটি দেবে, টাকা পয়সা এবং নিরাপত্তা দেবে। সেই জন্যই কিন্তু তার হাজবেন্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরও সে কিন্তু ডিভোর্স দিচ্ছে না। ক্ল্যারা ওয়ান্টেড আ স্ট্রং ম্যান হু উইল গিভ হার আ সেন্স অফ সিকিউরিটি, তাকে নিরাপত্তা দেবে। মানে ওই সমাজে একজন নারী সে তো একা একা থাকতে পারতো না হাজবেন্ড ছাড়া। যদিও তার হাজবেন্ডের সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে তারপরেও সে ওই ফেক সেন্স অফ সিকিউরিটি নিয়ে কিন্তু আছে। এই জন্য কিন্তু ক্লারা তার হাজবেন্ড ব্যাক্সটারকে ডিভোর্স দিচ্ছে না। পল হ্যাড এ ফিয়ার অফ ম্যারেজ। পল হ্যাড এ ফিয়ার অফ ম্যারেজ। পলও বিয়ে নিয়ে তার মধ্যে ভয় ছিল। বিকজ কেন? বিকজ অফ হিজ মাদার when they talked about marriage. গার্ট্রুড পলের সাথে যখন কথা বলেছে, এরা তো সবসময় ঘনিষ্ঠ বন্ধুর মতো কথা বলে। গার্ট্রুড মন খুলে যখন পলকে তার বিয়ের কথা বলেছে, পল বুঝেছে যে তার মা বিয়েতে প্রচন্ড অসুখী। বিয়েটা তার কাছে মনে হতো একটা ব্যর্থ প্রচেষ্টা। সেজন্য বিয়ে আইডিয়াটাকে সে ভয় পেত। ক্ল্যারাও বিয়েতে রাজি না, কারণ সে হাজবেন্ডকে ডিভোর্স দেবে না। পলও বিয়ে করতে চাচ্ছে না, কারণ মায়ের জীবন থেকে সে শিখেছে যে বিয়ে মানুষের জীবনটাকে কতটা যন্ত্রণা দিতে পারে, কতটা যন্ত্রণাময় করে তুলতে পারে। হি কুড গিভ হিমসেলফ টু হার নো মোর দেন হি ডিড টু মিডিয়াম। মিডিয়ামের সাথে তার সম্পর্কটা যেমন এক ইনকমপ্লিট শ্যালো ছিল, ক্ল্যারার সাথেও সম্পর্কটা শ্যালো। মিডিয়ামের সাথে কিন্তু সে গভীর, তার সম্পর্কটা কিন্তু গভীর হয়নি, শ্যালো ছিল। ক্ল্যারার সাথেও সম্পর্কটা খুবই পাতলা, ঠুনকো সম্পর্ক। কেন ঠুনকো সম্পর্ক? বিকজ সো হিজ মাদার সাইকিক হোল্ড অন হিম টাইটলি। কারণ সাইকোলজিক্যালি তার মা তাকে সম্পূর্ণ দখল করে আছে। যখনই যখনই পল
কোনো নারীকে তার জীবনে কল্পনা করতে শুরু করে তখনই তার মায়ের ছবি তার চোখের সামনে ভেসে ওঠে। প্রেমিকার প্রতি ভালোবাসা আর মায়ের প্রতি ভালোবাসা দুটো যে আলাদা, এটা পল কখনোই সেটাকে ডিস্টিংগুইশ করতে পারেনি। সে মাকে প্রেমিকার মতোই ভালোবাসে। সে যখন প্রেমিকাকে ভালোবাসতো তখন মায়ের মতোই ভালোবাসতো। এই জন্যই সে যখনই তার প্রেমিকাকে ভালোবাসতে গিয়েছে তখনই তার মনে হয়েছে সে তার মায়ের সাথে বেইমানি করছে। ফাইনালি দে ব্রোক আপ। ক্ল্যারার সাথেও তার ব্রেকআপ হয়ে যায়। ইন দ্য লাভ রিলেশনশিপ উইথ ক্ল্যারা, ক্ল্যারার সাথে তার যে সম্পর্ক, নেগলেক্টিং দ্য স্পিরিচুয়াল কমিউনিকেশন উইথ ক্ল্যারা, ক্ল্যারার সাথে তার সম্পর্কটা ছিল পুরোটাই শারীরিক, ফিজিক্যাল, সেক্সুয়াল রিলেশনশিপ, কিন্তু তার তার সাথে তার মনের কোনো সংযোগ ছিল না, স্পিরিচুয়াল সোল কানেকশন ছিল না। পল consequentially could not achieve the ultimate fulfillment from her. এখন শুধুমাত্র ফিজিক্যাল ফুলফিলমেন্ট দিয়ে তো একটা সম্পর্ক টিকতে পারে না, তাই could not achieve ultimate fulfillment from ক্ল্যারা, ক্ল্যারার সাথে তার সম্পর্কটা পরিপূর্ণতা লাভ করেনি। He annoyed that, পল বারবার বিরক্ত হতো, that Clara did not belong to him, ক্ল্যারা কিন্তু কখনোই পলকে বলেনি যে সে সম্পূর্ণরূপে তার। ক্ল্যারা কখনোই পলের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেনি। মিরিয়াম যেমন ওকে ওর সম্পূর্ণ সত্তাটা ওকে দিয়ে দিয়েছিল, ক্ল্যারা কিন্তু তার নিজের সত্তাকে সম্পূর্ণরূপে পলকে দিচ্ছে না। ক্ল্যারা কিন্তু ডিড নট লাভ হিম কমপ্লিটলি, ক্ল্যারা কিন্তু পুরোপুরি পলকে কখনোই সত্যিকার অর্থে ভালোবাসা যেটা সেটা কখনোই বাসেনি। মানে ক্ল্যারা পলকে আমরা এখানে বলতে পারি শুধুমাত্র ফিজিক্যালি ইউজ করেছে, পলকে ক্ল্যারা কখনোই ভালোবাসেনি। Paul's love affair with Clara once again a failure, মানে ক্ল্যারার সাথে যে সম্পর্কটা এটা ব্যর্থ সম্পর্ক। Paul's love affair with Clara once again was a failure, এটা একটা ব্যর্থ ব্যর্থ সম্পর্ক। এখন আমরা লি হায়ান থেকে চলে যাই রাজকুমার হালদার। এটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা পড়েছিলাম গত 2 ক্লাস আগে। আমরা আবার এখানে আসছি, পেজ 4 এ চলে এসেছি। পেজ 4 এ আপনারা দেখতে পাচ্ছেন একটা কোটেশন দিয়ে শুরু হচ্ছে। হি এখানে পলের কথা বলছে, এটা টোটালি আমরা এটা পুরোপুরি কোটেশন ফ্রম সানস এন্ড লাভার্স। পল হি ওয়াজ অ্যান আনরিজনেবল চাইল্ড, পল হচ্ছে এমন একটা শিশু, যখন সে শিশু ছিল এমন একটা শিশু ছিল আনরিজনেবল, সে অযৌক্তিক আবদার করত। 8-10টা শিশুর মতো সে লজিক্যাল বিহেভ করতো না। পল ওয়াজ অ্যান আনরিজনেবল চাইল্ড, হি ওয়াজ লাইক অ্যান ইনফ্যান্ট, পল ওয়াজ লাইক অ্যান ইনফ্যান্ট, শিশুর মতো আচরণ করত। which when he has drunk its full, যখন সে পরিতৃপ্ত হয়ে যেত, তার যখন পিপাসা মিটে যেত, throws away and smashes the cup, সে কাপ থেকে ড্রিঙ্কস করত, সে তার যখন পিপাসা পরিপূর্ণ হয়ে যেত তখন সে কাপটাকে ভেঙে ফেলতো। মানে পল তার যখন তৃপ্তি চলে আসে তার মধ্যে তখন সে ইউজ করে ফেলে দিত কাপটা। যতক্ষণ কাপের মধ্যে ড্রিঙ্কস আছে সে সেটাকে গ্রহণ করছে, তার তৃপ্তি পূর্ণ হয়ে গেলেই সে কাপটা ভেঙে ফেলছে। এটা কিন্তু একটা সিম্বলিক বিহেভিয়ার। তার মানে যখনই পল কারোর সাথে মেলামেশা করছে এর পেছনে তার একটা স্যাটিসফ্যাকশনের ইচ্ছা কাজ করছে। যখনই মেলামেশা করতে করতে তার মন ভরে যাচ্ছে সাথে সাথে সেই মানুষটাকে সে ছেড়ে দিচ্ছে, ডাম্প করে দিচ্ছে। মিরিয়ামকে আমরা অলরেডি দেখেছি, কিন্তু মিরিয়াম মিরিয়ামের সাথে তার সম্পর্কটা যখন সে পুরোপুরি তার যা কিছু পাওয়ার ছিল সবকিছু যখন সে পেয়ে গেল তখন কিন্তু সে মিরিয়ামকে ছেড়ে চলে আসলো। একই একই কাহিনী ক্ল্যারার ব্যাপারেও ঘটছে। পল ইভেন্চুয়ালি ডাজ দিস টু ক্ল্যারা অলসো, ক্ল্যারাকেও সে একসময় ছেড়ে দেয়। যখন পলের ক্ল্যারার প্রতি আর কোনো ফ্যাসিনেশন, আর কোনো থার্স্ট, হাঙ্গার, আর কোনো পিপাসা কাজ করছে না ক্ল্যারার প্রতি, যখন সে পুরোপুরি স্যাটিসফাইড তখন কিন্তু সে ক্ল্যারাকেও ছেড়ে দিচ্ছে। ওয়ান্স যখনই once when he was so tired and worn out,
He desperately needed someone to hold him up. পল যখন অনেক বেশি ক্লান্ত থাকতো, পরিশ্রান্ত থাকতো, যখন সে ডেসপারেট থাকতো, তখন কিন্তু সে কাছে কাউকে পেতে চাইতো। মা, বাড়িতে তো মা আছেন। যখন সে বাড়িতে থাকে তখন তো মায়ের কাছ থেকেই সম্পূর্ণ সে সান্ত্বনা, আশ্রয় সে পেতে চায়। যখনই সে বাইরে এসেছিল তখন কিন্তু মিরিয়ামের কাছ থেকে সে চেয়েছিল সাপোর্ট। এটা আমরা আরো ভালো করে জানি যখন ওর আর্টিস্ট হিসাবে ওর ইন্সপিরেশনের প্রয়োজন ছিল। পল কিন্তু মিরিয়ামকে ব্যবহার করেছে শুধুমাত্র আর্টিস্টিক ইন্সপিরেশন পাওয়ার জন্য। যখন তার সেই চাহিদা পূরণ হয়ে গেছে তখন সে মিরিয়ামকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার যখন তার মধ্যে ফিজিক্যাল থার্স্ট, শারীরিক চাহিদা তার মধ্যে যখন প্রবল, তখন সে কিন্তু ক্ল্যারাকে ধরেছে। যখন তার সেই শারীরিক চাহিদা পূরণ হয়ে গেছে তখন কিন্তু সে ক্ল্যারাকে সেই আগের মতোই, মিরিয়ামের মতোই ছেড়ে চলে এসেছে। Clara appeared like an angel who not only helped him to restore himself, but also turned out to be a means to achieve his physical fulfillment. ক্লারাকে সে কি হিসেবে ইউজ করেছে? নট অনলি আ ফ্রেন্ড, বাট অলসো টু ফুলফিল হিজ ফিজিক্যাল ডিজায়ার্স। তার শারীরিক চাহিদা পূরণ করার জন্য সে ক্লারাকে ব্যবহার করেছে। ক্লারাকে সে সম্পূর্ণ ব্যবহার করেছে তার শারীরিক চাহিদা পূরণের জন্য। বাট ওয়ান্স পল অ্যাচিভস দ্য ফুলফিলমেন্ট, যখন পলের সম্পূর্ণ চাহিদা মিটে গেল, হি নো লঙ্গার ওয়ান্টস টু স্টিক টু দিস রিলেশন ইদার। যখন ক্লারার প্রতি আর কোনো আকর্ষণ রইল না তখন সে আর ক্লারার সাথে কাছে ফিরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করলো না। ওয়ান্স পল অ্যাচিভস দ্য ফুলফিলমেন্ট, যখন তার তার ডিজায়ার ফুলফিলড হয়ে গেল, হি নো লঙ্গার ওয়ান্টস টু স্টিক টু হিজ রিলেশন ইদার। ক্লারার সাথেও এখন তার সম্পর্কটা টেনে নেওয়ার আর কোনো সে প্রয়োজন বোধ করছে না। সো হি কমপ্লেইনস টু হিজ মাদার। মায়ের কাছে সে কি কমপ্লেইন করছে? শি মেক্স মি টায়ার্ড মাদার। সে মাকে বলছে ক্লারা মেক্স মি টায়ার্ড, ক্লারার সাথে থাকতে আর ভালো লাগে না, বোরিং লাগে। কারণ নতুনত্ব তো আর কিছু নাই, প্লাস ক্লারার সাথে কোনো মেন্টাল কানেকশন নাই। ক্লারা ওকে বিয়ে করবে না, ও ক্লারাকে বিয়ে করবে না। ক্লারা একটু কেমন ওর কাছেও আসে আবার দূরে দূরে থাকে। ক্লারা কিন্তু ওকে কখনোই পুরোপুরি পলের হাতে সুপে দেয় না। মানে ওদের সম্পর্কটা ছিল হচ্ছে ফ্রেন্ডস উইথ বেনিফিটের মতো। তারা তারা শুধুমাত্র ফিজিক্যালি ইউনাইটেড হতো কিন্তু তাদের মধ্যে স্পিরিচুয়াল কোনো কানেকশন ছিল না। দে ওয়ার নট সোলমেট টু ইচ আদার। হি হিমসেলফ অ্যাস্কস হিজ মাদার, পল তার মাকে জিজ্ঞেস করতো, আই লাভ ক্লারা বেটার দ্যান মিরিয়াম। সে বলছে আমি মিরিয়ামের থেকেও ক্লারাকে বেশি ভালোবাসি, বাট হোয়াই ডোন্ট দে হোল্ড মি, কিন্তু এরা কেউই আমাকে ধরে রাখতে পারছে না। মিরিয়ামও আমাকে ধরে রাখতে পারছে না, ক্লারাও আমাকে ধরে রাখতে পারছে না। আমরা জানি যে পল কিন্তু বোথ মিরিয়াম ক্লারা দুজনের সাথেই কিন্তু সে ফিজিক্যালি ইউনাইটেড হয়েছিল। এদের দুজনের সাথে পলের কিন্তু শারীরিক সম্পর্ক ছিল, কিন্তু মিরিয়াম তাকে সন্তুষ্ট করতে পারেনি। এই জন্য সে মিরিয়ামকে ছেড়ে দেয়। ক্লারার সাথে সে সন্তুষ্ট, কিন্তু একটা সময় গিয়ে এই সম্পর্কটাও তো পিকে হয়ে যায়। ফিজিক্যাল রিলেশন, এটা এটাতে কিন্তু সম্পর্ক বেশি দূর টিকে থাকে না। মাকে সে জিজ্ঞেস করছে যে আমি মিরিয়ামকে ভালোবাসতাম, ক্লারাকে আরো বেশি ভালোবাসি, কিন্তু তারা কেন আমাকে ধরে রাখতে পারছে না? তাদের কাছে আমার বেশি দিন থাকতে ভালো লাগে। কিরকম একটা অমানবিক কথা, চিন্তা করেন। এইখানে এসে আমরা পলের প্রতি একটা বিরক্তি, বিদ্বেষ কিন্তু আমাদের মনের মধ্যে আসে। মানে পলের মধ্যে কি তাহলে মানবিকতা কম? পল তাহলে কিভাবে মানুষ হলো? গার্ট্রুড পলকে কিভাবে মানুষ করলো যে পল এইভাবে চিন্তা করছে? তাহলে এটা এটা তো শুধুমাত্র পলকে দোষ দিলে ভুল হবে। আমরা যদি শুধু পলকে বলি যে পল ছোটবেলা থেকে এইভাবে মানুষ হয়েছে, তাই না? আমরা গত ওই ক্লাসে বলেছিলাম যে পল ইজ আ ভেরি সেন্সিটিভ পার্সন, ভেরি সেন্সিটিভ আর্টিস্ট। এই জন্য সে কোনো সম্পর্কেই বেশি দিন থাকতে পারছে না, টিকে কোনো সম্পর্কই সে টিকিয়ে রাখতে পারছে না। তার মধ্যে মায়ের সাথে তার সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ, এতটাই ঘনিষ্ঠ যে অন্য কোনো মেয়ের সাথে সে আর ঘনিষ্ঠ হতে পারছে না। আবার এখানে পল বলছে এরা কেউই আমাকে বেশি দিন আকৃষ্ট করে রাখতে পারছে না। তাহলে পলের নিজের দোষ তো আছেই। গার্ট্রুড কি পলকে ঠিক মতো মানুষ করতে পারেনি? ইন দিস কনটেক্সট, এই কনটেক্সটে আমরা ডিএইচ লরেন্সের আরেকটা উপন্যাসের
চরিত্র নিয়ে একটু আলোচনা করতে পারি। পল becomes one with Aaron Sisson in another novel of Lawrence, Aaron's Rod. ডি.এইচ. লরেন্সের আরেকটা উপন্যাস আছে, বিতর্কিত উপন্যাস অ্যারনস রড। এই উপন্যাসে যে মূল চরিত্র অ্যারন সিজন, তার সাথে আমরা পলের মিল পাই, সিমিলারিটি পাই। কিরকম? অ্যারন, লাইক পল, পলের মতোই অ্যারন also has the same nuances in his relation with his wife Lottie. অ্যারন তার ওয়াইফ লটির প্রতি একই রকম তার ফিলিংস কাজ করে। কিরকম? ওয়াইফ সম্পর্কে সে বলছে মাই ওয়াইফ, কে বলছে? অ্যারন বলছে। ডি.এইচ. লরেন্সের আরেকটা উপন্যাস অ্যারনস রড, এখানে অ্যারন তার ওয়াইফ লটি সম্পর্কে বলছে she always kept himself back, could not give himself. মানে ওয়াইফের সাথে অ্যারন কখনো নিজের মতো করে থাকতে পারতো না, সবসময়ই মনে হতো সে নিজেকে ঠকাচ্ছে। ওয়াইফের সাথে সে থাকছে, কিন্তু অ্যারনের মনে হতো সে নিজেকে ঠকাচ্ছে। পল ওই ক্ষেত্রে কি বলছে? অ্যারন যেরকম বলছে পলও কিন্তু এরকম বলছে। অ্যারন টু ইন আ মোর ডিফাইন্ড ওয়ে অ্যাডমিটস আই শ্যাল নেভার লাভ এনিবডি এলস। অ্যারন শুধু নিজেকেই ভালোবাসে, পলও তো শুধুমাত্র নিজেকেই ভালোবাসে। পল আমরা দেখতে পাচ্ছি তার মায়ের থেকেও সে নিজেকে বেশি ভালোবাসে। পল লাভস হিমসেলফ সো মাচ, নিজের প্রতি তার ভালোবাসা এতটাই তীব্র, তার আত্মপ্রেম, নিজের প্রতি প্রেম এতটাই তীব্র যে সে অন্য কাউকে ভালোবাসতে পারছে না, তার সেই ক্ষমতাই নেই। আমরা আগিয়ে চলে যাই এখান থেকে। However, after breaking off with Clara, ক্লারার সাথে যখন ওর ব্রেকআপ হয়ে যায়, ক্লারার সাথে ও একসময় ক্লান্ত হয়ে যায়। এই একই একই ফিজিক্যাল রিলেশন, একটা সময় ওর মধ্যে কোনো আর ফ্যাসিনেশন কাজ করে না। Paul once again becomes restless to get back to the inspiring love of Miriam. ক্লারার সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর পল আবার সে তার মধ্যে একটা হাঙ্গার কাজ করে। Paul once again becomes restless to get back to the inspiring love of Miriam. ক্লারার সাথে যখন তার আর কোনো চাহিদা অবশিষ্ট থাকে না, তখন পল আবার মিরিয়ামের কাছে ফেরত যেতে চায়। Paul once again becomes restless to get back to the inspiring love of Miriam. মিরিয়ামের প্রতি যে তার ইন্সপায়ারিং লাভটা, এটাতে আবার ফিরে যেতে চায়। Although he has been able to have a physical fulfillment in the company of Clara, for the artistic fulfillment he finds no one else to move to but to Miriam. কি বললো এই লাইনটা দেখেন, খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য। Although যদিও Paul has been able to have a physical fulfillment in the company of Clara, ক্লারার কাছে এসে সে শারীরিকভাবে পরিতৃপ্ত, তার আর কোনো চাহিদা অবশিষ্ট নাই। ক্লারা পলকে সম্পূর্ণভাবে পরিতৃপ্ত করতে পেরেছে। ফর দ্য আর্টিস্টিক ফুলফিলমেন্ট, শুধুমাত্র ফিজিক্যাল ফুলফিলমেন্ট তো যথেষ্ট না, পল তো একজন আর্টিস্ট। আর্টিস্ট হিসেবে তাকে কে বেশি সাপোর্ট দিচ্ছে? ফর আর্টিস্টিক ফুলফিলমেন্ট হি ফাইন্ডস নো ওয়ান এলস টু মুভ টু বাট মিরিয়াম। আর্টিস্ট হিসেবে তাকে একমাত্র মিরিয়ামই কদর করতে পারে। ক্লারা যদি ওকে ফিজিক্যাল ফুলফিলমেন্ট দিতে পারে, মিরিয়াম ওকে দিতে পারে আর্টিস্টিক ফুলফিলমেন্ট। একজন আর্টিস্টের জন্য এটা খুব বেশি জরুরি। একজন আর্টিস্ট সে সবসময় চায় তাকে কেউ কদর করুক। পল একজন আর্টিস্ট, আ পেইন্টার, তাকে একমাত্র প্রপারলি কদর করতে পারে মিরিয়াম। একমাত্র মিরিয়ামের কাছে এসেই পল কিন্তু আর্টিস্টিক ফুলফিলমেন্ট পায়। দ্য রিকগনিশন অ্যান্ড অ্যাটেনশন দ্যাট পল ওয়াজ এবল টু অ্যাটেইন ফ্রম মিরিয়াম, মিরিয়ামই ওকে একমাত্র শিল্পী হিসেবে ওকে স্বীকৃতি দিত, এবং শিল্পী পলকে শিল্পী হিসেবে সে তার মনোযোগটা দিত। মানে মিরিয়ামের কাছ থেকে সে শিল্পী হিসেবে এক ধরনের পরিতৃপ্তি পেত। একজন শিল্পীর কাছে স্বীকৃতি এবং তারকে অ্যাটেনশন, এটা কিন্তু সব শিল্পীরই খুব বড় একটা চাহিদা। যে শিল্পী যত বড়, সে কিন্তু চায় মানুষ তাকে কদর করুক, মানুষ তাকে শিল্পী বলে সম্মান করুক। মিডিয়ামের কাছ থেকেই সে একমাত্র সেই রিকগনিশন অ্যাটেনশন পেত।
কিন্তু ক্ল্যারা ওকে কখনোই শিল্পী হিসাবে কদর করে নাই। ইভেন ওর মা ওকে যতটুকু কদর করে সেটা যথেষ্ট না। ভালো করে খেয়াল করেন, পল যখন নিজেকে আর্টিস্ট হিসেবে এস্টাবলিশ করতে চাচ্ছে, তখন মিরিয়াম ছাড়া তার কিন্তু কোনো আশ্রয় অবশিষ্ট নাই। অ্যাজ অ্যান আর্টিস্ট, পল ক্যানট ফাইন্ড এনি শেল্টার, neither from গাট্রুড নর ফ্রম ক্ল্যারা। তার মায়ের কাছেও সে আর্টিস্ট হিসেবে কদর পাচ্ছে না অত যথাযথ, ক্ল্যারার কাছে তো পাচ্ছেই না। একমাত্র মিরিয়াম ওকে শিল্পীর যতটুকু কদর দেয়া প্রয়োজন, শিল্পীকে যতটুকু রিকগনিশন, শিল্পীকে যতটুকু অ্যাটেনশন দেয়া প্রয়োজন, এটা কে দিচ্ছে? একমাত্র মিরিয়াম দিতে পারছে পলকে। This time, her being defined comes in the way Lawrence explains. Lawrence এই বিষয়ে কি বলছে? Sometimes, এই যে, sometimes she praised his work. কখনো কখনো সে এই কাজের প্রশংসা করত। পেইন্টার পল যখন ছবি আঁকতো তখন সে মাঝে মাঝে প্রশংসা পেত। Sometimes he was critical and cold. কিন্তু কখনো সবসময় সে প্রশংসা করতো না। You are affected in that piece, she would say, and as there was an element of truth in her condemnation, his blood boiled with anger. মিরিয়াম কিন্তু সারা ওকে যে সবসময় কদর করতো তাই না, মাঝে মাঝে সে সমালোচনাও করত। মিরিয়াম যখন পলকে প্রশংসা করত তখন পল খুশি হয়ে যেত, কিন্তু মিরিয়াম যখন ওকে সমালোচনা করত তখন কিন্তু পল রেগে যেত। মানে পল কিন্তু শুধুমাত্র প্রশংসা পেতে চাইতো, শুধুমাত্র মিডিয়ামের কাছ থেকে সে প্রশংসা শুনতে চাইতো, কিন্তু মিরিয়াম যখনই ওকে সমালোচনা করতো তখন কিন্তু পল সেটা নিতে পারতো না। এই যে, ইন হার কন্ডেমনেশন হিজ ব্লাড বয়েলড ইন অ্যাঙ্গার। মিরিয়াম যখন ওকে কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করতো, কনস্ট্রাকটিভ মানে সমালোচনা করতো, সমালোচনা কিন্তু সুস্থ, কনস্ট্রাকটিভ গঠনমূলক সমালোচনা, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, কিন্তু এটাও কিন্তু পল নিতে পারতো না। মানে পল সারাক্ষণ মিডিয়ামের কাছ থেকে শুধু প্রশংসাই শুনতে চাই। পল মিডিয়ামের কাছ থেকে সারাক্ষণ ভালো কথা শুনতে চাইতো, সবসময় প্রশংসা শুনতে চাইতো, কিন্তু যখনই মিডিয়াম পলকে সমালোচনা করতো সেই সেই সমালোচনা কিন্তু পল নিতে পারে নাই, কারণ পলের মধ্যে কিন্তু পার্সোনালিটি ম্যাচিওর হয়নি। ন্যাচারালি, স্বাভাবিকভাবেই, দ্য আর্টিস্ট ইন পল রিমেইনড হাংরি ফর সাপোর্ট অ্যান্ড ইন্সপিরেশন। পলের মধ্যে যে শিল্পী, পল তো একজন শিল্পী, ওর মধ্যে যে শিল্পী লুকিয়ে আছে সে সারাক্ষণ সাপোর্ট ইন্সপিরেশন, which Clara is not ready to offer blindly. ক্লারা তো ওকে দিতে পারছে না, ক্লারা ওকে সেই সাপোর্টটা দিতে পারছে না। As a result, his soul desires to fly back to ever patronizing and encouraging company of Miriam. মিরিয়াম ওকে প্রশংসা করত। As a result, his soul desires to fly back to the ever patronizing and encouraging company of Miriam. মিরিয়াম ওকে ক্রিটিসাইজ করলেও প্রশংসার পরিমাণটা বেশি ছিল। ক্লারা যখন ওকে, ক্লারা কিন্তু ওর শিল্পের প্রতি বেশি ক্রিটিসিজম করতো, মানে পলের আর্টের প্রতি ক্লারার অতটা মনোযোগ ছিল না। মেরিয়াম ওকে প্রশংসা বেশি করত, যদিও মাঝে মাঝে সমালোচনা করত, কিন্তু প্রশংসার পরিমাণটা বেশি ছিল। মিরিয়াম যেহেতু ওকে কদর বেশি করত, প্রশংসা বেশি করত, অ্যাজ এ রেজাল্ট his soul desires to fly back to the ever patronizing and encouraging company of Miriam. মিরিয়াম ছাড়া পলকে শিল্পী হিসেবে কেউ কদর করতো না। যথেষ্ট কদর, যথেষ্ট ইন্সপিরেশন, রিকগনিশন, পেট্রোনাইজিং যতটুকু সম্ভব, এনকারেজ করা, পুরোটাই করতে হচ্ছে মিডিয়াম। পলকে আর্টিস্ট হিসেবে পেট্রোনাইজ, এনকারেজ শুধুমাত্র মিডিয়ামই প্রপারলি করতে পারত, neither Gertrude nor Clara. Therefore, he finally decides to return to her. একটা সময় সে আবার, ক্ল্যারার সাথে ওর সম্পর্ক ভেঙে যাওয়ার পরে সে আবার মিডিয়ামের কাছে ফিরে আসতে চায়। Again, the artist in Paul stands in the way. It does not allow the lover in Paul to surrender to Miriam wholeheartedly. ভালো করে খেয়াল করেন, এই জায়গাটা জটিল। আবার দেখেন, এই পার্টটা আমি হাইলাইট করছি, আপনাদের জন্য খুবই জরুরি, পলকে বোঝার জন্য এটা খুবই জরুরি।
As a result, his soul desires to fly back to the ever patronizing and encouraging company of Miriam. শিল্পী পল সবসময় মিরিয়ামের কাছে ফিরে আসতে চায়, কারণ মিরিয়ামই ওকে এনকারেজ করে, ইন্সপায়ার করে, সাপোর্ট দেয়, প্রশংসা করে। Therefore, he finally decides to return to her. Again, সেই শিল্পী হিসেবেই পল তার এই সিদ্ধান্তে বাধা দেয়। It does not allow the lover in Paul to surrender in Miriam wholeheartedly. পল ঠিকই মিরিয়ামের কাছে ফিরে আসতে চায়, কিন্তু শুধুমাত্র শিল্পী হিসেবেই ফিরে আসতে চায়, প্রেমিক হিসেবে সে ফিরে আসতে চায় না। প্রেমিক হিসেবে ফিরে আসা মানে হচ্ছে পলের তার সমস্ত অস্তিত্ব মিরিয়ামের কাছে সমর্পণ করতে হবে, কিন্তু শিল্পী পল কখনোই তার সমস্ত অস্তিত্ব মিরিয়ামের কাছে সমর্পণ করতে চায় না। মানে পল মিরিয়ামের কাছে ফিরে আসবে, কিন্তু ফিরে আসবে না। আর্টিস্ট হিসেবে ফিরে আসবে, কিন্তু লাভার হিসেবে ফিরে আসবে না। ভালো করে খেয়াল করেন, আর্টিস্টের ধারণা লাভার হিসেবে ফিরে আসলে সে আর আর্টিস্ট হতে পারবে না। ইন অর্ডার টু মেইনটেইন দ্য আর্টিস্টিক মাইন্ড, দেয়ার শুড বি আ গ্যাপ ইন রোম্যান্স। পল কিন্তু লাভার হিসেবে মিরিয়ামের কাছে ফিরে আসতে চাচ্ছে না, কারণ সে মিরিয়ামের কাছে হি ডাজন্ট ওয়ান্ট টু সারেন্ডার টু মিরিয়াম হোল হার্টেডলি। সে মিরিয়ামের কাছে নিজেকে সমর্পণ করতে চায় না, আত্মসমর্পণ করতে চায় না। শিল্পী হিসেবে সে মিরিয়ামের কাছে ফিরে আসতে চায়, কিন্তু প্রেমিক হিসেবে না। কেন? ইজ গোয়িং ব্যাক টু মিরিয়াম ফরএভার। মিরিয়ামের কাছে আত্মসমর্পণ করা, চিরতরে আত্মসমর্পণ করা, পুরোটা সারেন্ডার করা মানেই হচ্ছে দ্য এন্ড অফ ফ্রিডম অফ হিজ আর্টিস্টিক বিং। শিল্পীর স্বাধীনতায় হানি হবে, শিল্পীর স্বাধীনতা সে হারিয়ে ফেলবে। হুইচ রাদার রিভোল্টস ইন অ্যাঙ্গার। ফিরে আসবে, কিন্তু প্রেমিক হিসেবে না। প্রেমিক হিসেবে ফিরতে হলে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে। সম্পূর্ণ সারেন্ডার করলে শিল্পীর মৃত্যু ঘটবে, কারণ স্বাধীনতা ছাড়া শিল্পীর অস্তিত্ব নাই। এই কথাটা কিন্তু স্টিফেন ডেডালাসও বলতো। একমাত্র শিল্পী ততদিন জীবিত থাকে যতদিন সে স্বাধীন থাকে। আর্টিস্ট ইজ অ্যালাইভ অ্যাজ লং এজ আর্টিস্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট। আর্টিস্ট ইজ ফ্রি। যে আর্টিস্ট ফ্রি বা ইন্ডিপেন্ডেন্ট না, সে আর্টিস্ট মৃত। পল লাভার হিসেবে যদি সারেন্ডার করে, তার মানে ইট ইজ দ্য এন্ড, ইট ইজ দ্য, এই যে হাইলাইট করা আছে, দ্য এন্ড অফ দ্য ফ্রিডম অফ হিজ আর্টিস্টিক বিং, which rather revolts in anger. He accuses Miriam of possessing such deep spiritual love. সে মিরিয়ামকে দোষারোপ করে, পল মিরিয়ামকে দোষ দেয়। পল accuses Miriam of possessing such deep spiritual love. পল মিরিয়ামকে বলছে যে তুমি আমাকে পুরোপুরি দখল করতে চাচ্ছ, তোমার এই লাভটা অনেক গভীর, অনেক বেশি স্পিরিচুয়াল, অনেক বেশি ডমিনেটিং, তুমি আমাকে সম্পূর্ণ পরাধীন করে ফেলছো। শিল্পী হিসেবে আমার স্বাধীনতা প্রয়োজন। সে আরো বলছে, ইউ লাভ মি সো মাচ। মিরিয়ামকে বলছে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, একটু বেশি ভালোবাসো। ইউ ওয়ান্ট টু পুট মি ইন ইউর পকেট। তুমি আমাকে সম্পূর্ণ দখল করে ফেলতে চাও, পকেটে ঢুকিয়ে ফেলতে চাও। আই শুড ডাই স্মদার্ড। আমি তো দম বন্ধ হয়ে মরে যাব। পলের ধারণা, সে যদি মিরিয়ামের কাছে আত্মসমর্পণ করে, তখন তার শিল্পী সত্তার মৃত্যু হবে। His artistic self will die. Nevertheless, as readers, we know that here in his speech, Paul is only trying to defend himself against his inability to love anyone in this true sense of term. পল আসলে তার ভালোবাসার ক্ষমতাই নাই। পল সে নিজেকে ভালোবাসে। পল তার মাকে ভালোবাসছে কারণ সে নিজেকে ভালোবাসে। পলের মাকে ভালোবাসলে সে স্যাটিসফাইড ফিল করে। মায়ের কাছ থেকে আর কোনো পিছুটান নাই, মায়ের কাছে তো সে শিশু আজীবন। পল আসলে নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। His inability to love anyone in the true sense of the term. পল কখনোই কাউকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে নাই। ম্যাচিওরড লাভ, অ্যাডাল্ট লাভ যেটা বলি, পল সেটা নেদার ক্লারা নর মিরিয়াম, সে দুজনের কাউকেই সত্যিকারের ভালোবাসতে পারে নাই। একমাত্র পল নিজেকেই ভালোবাসে। This excuse only reminds us of Miriam's sharp reply to him. মিরিয়াম ওকে একবার ক্রিটিসাইজ করে বলেছিল, I said you are only 14, you are only 4. I said you are only 14, you are only 4. মানে পলের বয়স ছিল 14, কিন্তু সে 4 বছরের বাচ্চার মতো বিহেভ করে।
বয়সের দিক থেকে পলের বয়স হচ্ছে 14, 14, কিন্তু সে 4 বছরের বাচ্চার মতো ব্যবহার করে। মিরিয়াম বলছে ইউ আর অনলি 4, তুমি 4 বছরের বাচ্চার মতো বিহেভ করো। তাহলে আজকে কিন্তু আমরা পল ক্যারেক্টার সম্পর্কে একটা সামগ্রিক ছবি পাচ্ছি। ক্লাসের ফার্স্ট পার্টে আমাদের যে প্ল্যানটা আবার একটু রিপিট করি। আবিদা পারভিন, এখান থেকে আমরা কিন্তু গার্ট্রুড সম্পর্কে কিছু নতুন ইনফরমেশন পেয়েছি, যে গার্ট্রুড যদিও সে তার প্রথম প্রেমিক জন ফিল্ড, তার সাথে তার সম্পর্ক ভেঙে গিয়েছিল, কিন্তু সে কিন্তু জন ফিল্ডকে ভুলতে পারেনি। বহু বছর পর্যন্ত জন ফিল্ডের দেয়া সেই উপহার বাইবেল সে কিন্তু একদম মৃত্যুর আগ পর্যন্ত তার কাছে ছিল। মানে এটা একটা ইললজিক্যাল একটা কানেকশন। জন ফিল্ডের সাথে তার সম্পর্ক ভেঙে গিয়েছিল ঠিকই। So strange about that relation with John Field is that Gertrude keeps with her the gifted Bible throughout her life. মৃত্যুর আগ পর্যন্ত সেই জন ফিল্ডের দেয়া বাইবেল কিন্তু তার কাছে ছিল। মানে গার্ট্রুড তার জীবনে, তার যে দুজন পুরুষ এসেছে তার জীবনে, প্রথম পুরুষ জন ফিল্ড, দেন দ্বিতীয় জন হচ্ছে ওয়াল্টার মোরেল, যার সাথে সে ঝোঁকের বসে উইমেনলি সম্পর্কে জড়িয়ে যায়, এবং যে ওয়াল্টার মোরেলের প্রতি সে আকৃষ্ট হয়, যে ওয়াল্টারের প্রতি গার্ট্রুড আকৃষ্ট হয়, সেটা তার সত্যিকারের চেহারা ছিল না। ইট ওয়াজ ফেক, ইট ওয়াজ অ্যাক্টিং, প্রিটেন্স, অভিনয়, ডিসেপশন, ধোঁকা ছিল। ওয়াল্টার মোরেল সেই প্রাণবন্ত হাসি খুশি ছেলে হয়ে গার্ট্রুডকে ইমপ্রেস করতে চেয়েছিল। ওয়াল্টার wanted to impress the lady in গার্ট্রুড। ওয়াল্টার যখন গার্ট্রুডকে দেখে, গার্ট্রুড ওয়াজ এ লেডি, একজন ভদ্র মহিলা। এই ভদ্র মহিলাকে ইমপ্রেস করার জন্য সে যা প্রয়োজন তাই করেছে, তার মন যাচ্ছে। ওয়াল্টার মোরেল নিজেকে হাসি খুশি, সাদাসিধে, সহজ সরল, প্রাণবন্ত, দয়ালু একজন হিসেবে প্রেজেন্ট করেছে, অভিনয় করেছে সে। 6 মাসের মধ্যে ওয়াল্টারের অভিনয় ধরা পড়ে গেছে গার্ট্রুডের কাছে। গার্ট্রুড যখনই জানতে পেরেছে যে ওয়াল্টার তার সাথে অভিনয় করেছে, ওই ক্রিসমাস পার্টিতে যে ওয়াল্টারের সাথে তার সাক্ষাৎ হয়েছিল সেটা সত্যিকারের ওয়াল্টার না, সেটা অভিনয়, তার মিথ্যে অভিনয়। তারপর থেকে তাদের সম্পর্কে যে ভাঙন সেটা কখনোই আর জোড়া লাগেনি, এবং তাদের মধ্যে যে সামাজিক দূরত্ব সেটা কখনোই নির্মূল হয়নি, ঘুচে যায়নি। গার্ট্রুড সারা জীবন মিডল ক্লাস ওমেন, ওয়াল্টার সারা জীবন লোয়ার ক্লাস ম্যান, এবং একটা সময় তাদের সম্পর্কটা ছিল শুধুই শারীরিক। আমরা দেখেছি তার একটার পর একটা তারা বাচ্চা নিয়েছে, 3 ছেলে 1 মেয়ে, এবং বাচ্চাদের প্রতি তারা ঠিকভাবে মনোযোগ দিতে পারে। গার্ট্রুডের শুধুমাত্র ঝোঁক ছিল, টান ছিল তার বড় 2 ছেলের প্রতি। ওয়াল্টারের প্রতি সে যখন মনোযোগ দিয়েছে, ওয়াল্টার এত বেশি আদর পেয়েছে অন্যরা প্রায় অবহেলিত। পলকে দেখেছি, বড় ভাইকে যখন বড় ভাই যখন আদর পেয়েছে তখন পল কিন্তু জেলাস, হেটফুল। পল শুধুমাত্র তার বাবার প্রতি হেটফুল ছিল না, উইলিয়াম বড় ভাইয়ের প্রতিও হেটফুল ছিল যখন মা বড় ভাইকে বেশি আদর করত। গার্ট্রুড যে তার ছেলেদের ভালোবাসত। এখন আমরা অন্য প্রসঙ্গে আসি। গার্ট্রুড কেন তার ছেলেদের কাছে এত বেশি ঘনিষ্ঠ ছিল? কারণ সে তার স্বামীর কাছ থেকে কোন রকম সাপোর্ট পায়নি, কিন্তু সে পাওয়ারও তো চেষ্টা করেনি। গার্ট্রুডের কিন্তু দোষ আছে। গার্ট্রুডও আমরা বলতে পারি খুবই সেলফিশ, ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না। এই জন্য কিন্তু গার্ট্রুড সবকিছু ডমিনেট করতে চায়। গার্ট্রুড সে নিজেকে যতটা ভালোবাসে অন্যদেরকে সে ততটা ভালোবাসতে পারেনি। সে কেন তার ছেলেদেরকে কাছাকাছি রাখতে চায়? কারণ সে she needs a sense of fulfillment, সে পরিতৃপ্ত থাকতে চায়। তাহলে আমরা পলের যে ক্যারেক্টার, তার সাথে আমরা গার্ট্রুডের একটা ক্যারেক্টার মিল পাচ্ছি। গার্ট্রুড যেমন, পলও তেমন। যেমন মা তার তেমন ছেলে। মা এমন স্বার্থপর মা, এমন জেদি একরোখা মা, সে কিন্তু পরিবারটাকে ধ্বংস করে দিল, তার বাচ্চাদের জীবনও ধ্বংস করে দিল। শেষমেশ আমরা দেখতে পাচ্ছি গার্ট্রুড মারা যায় কিভাবে। পল আর তার বোন, এরা দুজন মিলে মাকে অতিরিক্ত মরফিনের ডোজ দেয়।
মানে মা তার তার ছেলে মেয়েদেরকে এত বেশি ডমিনেট করে যে বাচ্চারা একটা সময় বিদ্বেষপূর্ণ হয়ে কি করে, পল তার বোনের সাথে মিলে তার মাকে অতিরিক্ত পরিমাণে মরফিনের ডোজ দেয় যাতে মা তাড়াতাড়ি মারা যায়। গার্ট্রুড সো দ্যাট ডাই সুন। গার্ট্রুড অ্যাজ এ মাদার, শি ওয়াজ overprotective, over possessive and so much dominating. সে সবকিছু ডমিনেট করার চেষ্টা করতো। এই যে তার স্বামীর সাথে তার সম্পর্কটা টিকলো না কারণ সে অনেক বেশি ডমিনেটিং ছিল। উইলিয়াম এত কষ্ট পেয়ে মারা গেল কারণ কি, গার্ট্রুড তাকে অনেক বেশি ডমিনেট করতে চেয়েছিল। পল সে কোনো সম্পর্কেই ঠিক মতো সেটেল হতে পারছে না, এর পেছনে তার মায়ের দোষ আছে। গার্ট্রুডের পরিবারটা এলোমেলো তছনছ হয়ে যায়, এর পেছনে গার্ট্রুডের দোষ আছে। গার্ট্রুড ইজ ভেরি সেলফিশ, ওভার পজেসিভ, ওভার প্রোটেক্টিভ, ওভার ডমিনেটিং। এই যে সেলফিশনেস, এই দোষটা মা থেকে ছেলের মধ্যে। পল কেন ব্যর্থ? এই যে পলকে আমরা কিন্তু ট্র্যাডিশনাল হিরো বলতে পারি না। উই ক্যানট ডিক্লেয়ার পল অ্যাজ এ ট্র্যাডিশনাল হিরো। পল ইজ অ্যান অ্যান্টি হিরো। পলের মধ্যে আমরা সব অ্যান্টি হিরোর দোষ দেখতে পাচ্ছি। স্টিভেন ডেডালাসের মধ্যে আমরা যেমন অ্যান্টি হিরোর গুণাবলী পেয়েছিলাম, সেটা আমরা কিন্তু পলের মধ্যেও পাচ্ছি। এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলসে ডিসকাস করব। পল লাইক স্টিভেন ডেডালাস, পল মোরেল, স্টিভেন ডেডালাস এরা দুজনেই হচ্ছে অ্যান্টি হিরো। তাদের মধ্যে আমরা ট্র্যাডিশনাল হিরোর যে ডিগনিটি, লার্জনেস, অ্যাক্টিভিটি এইসব কিন্তু দেখতে পাই না। এরা অ্যান্টি হিরো, এদেরকে আমরা দেখতে পাচ্ছি সেলফিশ, কাওয়ার্ড, স্লাগিশ, প্যাসিভ। মানে একজন হিরোর যে গুণাবলী থাকা দরকার তার কোনোটাই আমরা পল মোরেলের মধ্যে পাচ্ছি না। স্টিফেন ডেডলাসের মধ্যেও পাইনি, পল মোরেলের মধ্যেও পাচ্ছি না। নেক্সট ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আরো ফোকাস করব যে অ্যান্টাই হিরোস, আমাদের কোর্সে যারা যারা অ্যান্টাই হিরো, আমরা একদম জন ট্যানার থেকে শুরু করে লর্ড জিম, স্টিফেন ডেডালাস এবং আমাদের পল মোরেল, এরা চারজনই এরা কেউই জাতের হিরো না। এরা কেউই কনভেনশনাল সেন্সে নট অ্যান আইডিয়াল হিরো। এরা কেউই আইডিয়াল হিরো না, এরা সবাই হচ্ছে অ্যান্টি হিরো। এটা আমরা আরো ডিটেলস আলোচনা করব। তো এই ছিল আমাদের আজকের প্ল্যান, যেটা আমরা আবিদা পারভিন এই আর্টিকেল থেকে পড়েছি, লিহাইয়ান থেকে পড়েছি, রাজকুমার হালদার থেকে পড়েছি। আরেকটা আমরা আর্টিকেল পড়েছিলাম বালজিন্দর কাউর, মাদার ফিক্সেশন। এই চারটা আর্টিকেল পড়লে আমাদের মোটামুটি ফাইনালের জন্য হয়ে যাবে। আপনাদের ফাইনালের জন্য, আপনাদের কুইজের জন্য এগুলো কাজে লাগবে। আপনাদের এখান থেকে আপনারা আপনাদের প্রেজেন্টেশন রেডি করতে পারবেন, পুরোটা না হলেও পার্ট করে, এবং অবশ্যই আমাকে জানাবেন কোন পার্টটা নিয়ে আপনারা প্রেজেন্টেশন দেবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন আপনারা। দিস ইজ দ্য এন্ড অফ লেকচার 18। 18 নম্বর লেকচার এখানে শেষ। নেক্সট ক্লাসে, নেক্সট লেকচারে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, কোয়েশ্চেন করবেন গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমে অবশ্যই পোস্ট করবেন। ওকে ওকে, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।